দিল্লির আকাশে তখন হালকা সোনালি আলো, রাস্তায় অফিস ফেরত মানুষের ভিড়, আর প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে একটি ঠান্ডা গোপন কক্ষে জমে উঠছে এক অদৃশ্য যুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে বসে আছেন একটি স্ক্রিনের দিকে তাকিয়ে। সেই স্ক্রিনে ভেসে উঠছে পেহেলগ্রামের ধ্বংসস্তূপ, ২৬টি লাশ, চারিদিকে ছড়িয়ে থাকা রক্ত, পুড়ে যাওয়া ঘরবাড়ি। পাশে বসা সেনাপ্রধান মাথা নিচু করে বললেন, স্যার, আমাদের কিছু করতে হবে। এই রক্তের জবাব চাইছে দেশ। মোদী চোখ সরালেন না স্ক্রিন থেকে, কেবল ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি খেলে গেল। তিনি জানেন এই যুদ্ধের আসল রণক্ষেত্র সীমান্তে নয়, নির্বাচনের মাঠে। তিনি জানেন এই বদলার খেলায় হয়তো হারবে রাফায়েল, হয়তো মরবে সেনা, হয়তো রক্ত ঝরবে নিরপরাধ মানুষের, কিন্তু জয় হবে শুধু একজনের, নরেন্দ্র মোদীর। কারণ যুদ্ধ নয়, বিজয়ই এখন একমাত্র দরকার। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশোধে কি জিতেছে ভারত, নাকি জিতেছে কেবল মোদী? পেহেলগ্রামের মৃত্যু মিছিলের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে ভারত শুরু করল এক পাল্টা হামলার প্রস্তুতি। প্রমাণ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার মতো কিছুই নেই, কিন্তু জনমত উত্তাল, নির্বাচনের ঢেউ ঘনিয়ে আসছে। এমন সময় মোদীর সরকার যেন যুদ্ধকে বানিয়ে ফেলল এক রঙিন প্রচারাভিযান। চূড়ান্ত সিদ্ধান্ত এলো অপারেশন সিঁদুর। ৩টি রাফায়েল যুদ্ধবিমান, অত্যাধুনিক নিশানা, স্যাটেলাইট সমর্থিত তথ্য, সবই প্রস্তুত। ভারতীয় গণমাধ্যমে তখন রাফায়েলের গর্জন, মোদীর দৃঢ় কণ্ঠ আর ক্যামেরার ফ্ল্যাশে স্নায়ুযুদ্ধের উল্লাস। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত রেখা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু পাকিস্তানের আকাশসীমা তা লঙ্ঘন করেনি। পাকিস্তানও একইভাবে জবাব দেয়, তাদের মিসাইল সীমান্ত রেখার ভেতর থেকেই উৎক্ষেপণ করা হয়। রয়টার্স ও ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে, ৩টি রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ভারতের সীমান্তবর্তী অঞ্চলেই, অর্থাৎ যুদ্ধবিমানগুলো ভারতের আকাশেই ধ্বংস হয়েছে। বাংলাদেশের প্রথম আলো লিখেছে, ৩ রাফাল, ১ মিগ সহ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত। এই সংঘর্ষে ৩টি রাফায়েল জেটের ক্ষয়ক্ষতি ভারতের জন্য বিশাল ধাক্কা। এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় সেনাদের বন্দী করেছে, যদিও এ বিষয়ে কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ তারা প্রকাশ করেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা বাজেটের অন্যতম গর্ব রাফায়েল যুদ্ধবিমান। প্রতিটি বিমানের মূল্য আনুমানিক ৩,০০০ কোটি টাকা। ৩টি ধ্বংস হওয়া মানে ১০,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি। শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সামরিক প্রস্তুতির দিক থেকেও এটি ভারতের জন্য একটি বিরাট ধাক্কা। বিশেষজ্ঞরা বলছেন, রাফায়েল হচ্ছে সেই যুদ্ধযান যার মাধ্যমে ভারত আকাশে আধিপত্য বজায় রাখতে চেয়েছিল। কিন্তু এই ঘটনায় তার চিত্র বদলে গেল। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এই বিপর্যয়? ব্যর্থ কি ভারতের গোয়েন্দা সংস্থা, নাকি আরও গভীর কোনো ছিদ্র লুকিয়ে আছে প্রতিরক্ষা পরিকল্পনায়? যে হামলার বদলা নিতে ভারতের এই বিপুল আয়োজন, সেই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্রও এই অভিযোগের দায় পাকিস্তানকে দিতে চায়নি। তারপরও ভারত থামেনি। আর তার ফল, ভারতীয় হামলায় ২৬ পাকিস্তানি সিভিলিয়ানের প্রাণ গেছে। তবে তাৎক্ষণিক পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণ গেল আরও ১০ বেসামরিক ভারতীয় নাগরিকের। এইবার আর কোনো ধোঁয়াশা নেই। পাকিস্তান সরকার নিজেই জানিয়েছে, সীমান্তবর্তী হামলার দায় তারা নিচ্ছে। এখন প্রশ্ন, এই খেলার শেষ কোথায়? পাকিস্তানের বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ না দিয়েই মোদী সরকার আন্তর্জাতিক পরিসরে একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রদূতের ব্যর্থ সফর, বিবৃতিতে অস্পষ্টতা আর বিশ্ব মিডিয়ার সমালোচনা ভারতের কূটনৈতিক শক্তিকে দুর্বল করে ফেলেছে। একদিকে ভারত যখন যুদ্ধ উন্মোচনায় ব্যস্ত, তখন পাকিস্তান ঠান্ডা মাথায় আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তুলে ধরছে নিহতদের লাশ, ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ আর বন্দির দাবি সম্বলিত বিবৃতি। ভারতের কূটনীতিকরা যখন জবাব দিতে হিমশিম খাচ্ছেন, তখন আমেরিকা, ফ্রান্স, এমনকি রাশিয়া থেকেও এসেছে সতর্কবার্তা, যুদ্ধ নয়, প্রমাণ দাও। ভারতীয় হামলার পর ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেছেন, ইটস এ শেম। এই সমগ্র ঘটনায় কেউ যদি অপ্রত্যাশিত জয়ী হয়, তবে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী এবং বলিউড তারকা অক্ষয় কুমার। বিশ্লেষকরা বলছেন, মোদী এই হামলাকে ব্যবহার করতে পারেন রাজনৈতিক জনপ্রিয়তা বাড়াতে। পেহেলগ্রামের পরপরই শুরু বিহারে বিজেপির নির্বাচনী প্রচারণা।
বিজেপির ফান্ডিংয়ে চলা মিডিয়াতে এই ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো, আমরা চুপ করে থাকিনি। অক্ষয় কুমার, যিনি হঠাৎ করেই দেশভক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠেন, মোদিকে নিয়ে একটা সাক্ষাৎকারে অংশ নেন যেখানে যুদ্ধ নয়, আলোচনা হয় আম, লিচু আর কিচেন গার্ডেনের। তিনি আবার হয়তো কোনো বিগ বাজেট বলিউড সিনেমায় পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার রোলে অ্যাক্টিং করবেন। রক্তাক্ত ক্ষতিগ্রস্ত ভারতের চিতার উপর দাঁড়িয়ে হয়তো টিভি স্ক্রিনে অচিরেই দেশপ্রেম হেসে উঠবে কৃত্রিম আলোয়। রাজনীতি ও বিনোদনের এই সমন্বয় জনমনে একটি অদ্ভুত প্রভাব ফেলেছে। তবে এই কৌশল কি দীর্ঘমেয়াদে সফল হবে? দিল্লির এক সামরিক ব্রিফিং রুমে সন্ধ্যা 7:55। ঘরভর্তি জেনারেল, উপদেষ্টা, ইন্টেলিজেন্সের অফিসার। হঠাৎ আলো নিভে যায়। স্ক্রিনে ভেসে ওঠে একটি ছবির ক্লিপ। ধ্বংসপ্রাপ্ত রাফায়েল, পাশে পড়ে আছে একজন ভারতীয় পাইলটের হেলমেট। এক কণ্ঠ ভেসে আসে অন্ধকার থেকে। আপনারা বদলা দিতে গিয়েছিলেন নাকি নিজের দেশকে বিপদে ফেলতে? ঘরে নীরবতা। একজন অফিসার ফাইল বন্ধ করে ফিসফিস করে বলেন, এখন বুঝলাম, রাজনীতি যখন যুদ্ধ চালায় তখন জয়ী হয় না কেউ, হারে কেবল দেশ। নয়াদিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অন্ধকার করিডরে চুপচাপ দাঁড়িয়ে এক প্রবীণ অফিসার। তার হাতে একটি খোলা ফাইল, ভেতরে এক ম্যাপ, কিছু ধ্বংসস্তূপের ছবি আর এক পাইলটের শেষ যোগাযোগ রেকর্ড। তিনি ফিসফিস করে বলেন, আমরা যুদ্ধে নেমেছিলাম প্রমাণ ছাড়া, এখন প্রমাণ চাই সবাই, আর আমরা খুঁজছি উত্তর। সামনের নির্বাচনী ব্যালট বাক্সের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, জয়ী মোদি, কিন্তু হারল ভারত।